ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ দি হাংরি লেন্স। আপনারা জানেন আমাদের মুভির একটা স্পেশাল শো থাকে আড্ডায় বলে, এবং আজকে আমরা রয়েছি মেলবোর্ন ক্যাফেতে আমাদের আড্ডায় টিম পারিয়ার সাথে। আর টিম পারিয়া থেকে আমাদের সাথে এখন রয়েছে অম্বরীশ দা। তোমাকে অনেক ধন্যবাদ, আজকে তুমি এসছো। এবং তার সাথে আমরা অম্বরীশ দাকে কিছু প্রশ্ন করব। ট্রেলার অলরেডি বেরিয়ে গেছে এবং পারিয়ার প্রচার যেভাবে চলছে মোটামুটি খুব একটা পজিটিভ রেসপন্স আমরা পাচ্ছি। এবং তোমার অভিনয়ের সাথে সাথে তোমার চরিত্রের তো এত শেড আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কাজে। তো আমি সরাসরি এই প্রশ্নেই আসি, তোমার চরিত্র নিয়ে একই প্রশ্ন নিয়ে আমি কিছুই বলতে পারবো। আমি জানি কিন্তু তোমার চরিত্র নিয়ে তুমি যখন তোমাকে এই গল্পটা তুমি শুনেছো তথাগতদার থেকে, তোমার যখন কাছে এই গল্পটার অ্যাপ্রোচটা এসছে, তোমার ফার্স্ট রিয়াকশনটা আমাকে একটু বলো। ফার্স্ট রিয়াকশনটা এটাই ছিল যে এটা খুবই শক্ত একটা চরিত্র, আমি কি এটা করতে পারবো? তো তখন বলেছিল যে ওর একটা প্রসেস আছে, ও শুটিংয়ে যাওয়ার আগে একটা দীর্ঘ ওয়ার্কশপ করে, একটা রিহার্সাল করে। ও বলে যে তুমি এসো আমার কাছে, রিহার্সালটা করো প্রত্যেক দিন, সারাদিনের কাজের পরে আমরা বসছি সমস্ত অভিনেতা অভিনেত্রীদের নিয়ে, ডিওপিকে নিয়ে, এডিটারকে নিয়ে, আরো যারা যারা রয়েছে মানে পুরো টিম যেটা হয় আর কি, সবাই মিলে বসে আমরা রিহার্সাল করি। সেখানে যদি তোমার মনে হয় যে তুমি করতে পারছো না ওটা, তাহলে তুমি করো না, তোমার হাতে সময় আছে। শুটিংয়ে যেতে তখন 4 মাস বাকি আছে। তারপরে আমি দেখলাম যে চলো তাহলে দেখি, চেষ্টা করে কি করা যায়। তারপরে আমরা যখন রিহার্সাল শুরু করলাম, তথা নিজের ইনপুট দিতে শুরু করলো, আমার ভেতর থেকে এই চরিত্রটাকে বার করার চেষ্টা করলো, পরিশ্রম করলো অনেক। এবং তারপরে ধীরে ধীরে এতদিন ধরে তো অভিনয় করছি, আর কিছু টেকনিক তো আমি জানি, সেই টেকনিকের মধ্যে দিয়ে এবং আমার দেখা কিছু মানুষকে আমি বিভিন্ন চরিত্রের মধ্যে ডেবিট করার চেষ্টা করি। তারপর তথার যে ভাবনাটা, সেটাকেও সব মিলিয়ে আর কি, সবগুলো আর কিউমুলেটিভ এফোর্ট তুমি বলতে পারো। ফাইনালি চরিত্রটা একদিন আমি দেখতে পেলাম যে চরিত্রটাকে দেখতে পাওয়া যাচ্ছে। সেটা ওই 4 মাসের প্রসেসের মধ্যেই দেখতে পা। বাকি যারা অভিনেতা অভিনেত্রী তারাও বলছেন যে হ্যাঁ বিশ্বাসযোগ্য লাগছে। ভালো মন্দের থেকে ঊর্ধ্বে আমার কাছে বিশ্বাসযোগ্য। এই যে মানুষ বলে না যে উনি খুব স্বাভাবিক অভিনয় করেন, স্বাভাবিক বলে অভিনয় করে কিছু হয় না, আসলে বিশ্বাসযোগ্য। কতটা বিশ্বাসযোগ্যতার কাছাকাছি পৌঁছতে পারছে একটা মানুষের অভিনয়, সেটাই ভালো মন্দের নির্ধারক আমার মনে হয়। তো আমার মনে হলো যে আমি পৌঁছতে পেরেছি অনেকটা কাছে। এবং তারপরে শুটিংয়ে যাওয়ার সময় আমার যে কস্টিউম ডিজাইন করা হলো, আমাকে যেভাবে দেখতে লাগানো হলো ছবিতে, টাক্সিডো পরা, স্যুট পরা, অন্যরকম একটা চশমা, ব্যাক ব্রাশ চুল, সেরকম ওয়েট লুক চুলটা, সেরকম লুকে আমাকে এর আগে কখনো প্রেজেন্ট করা হয়নি। যে সামান্যতম দ্বিধা সংকোচটা আমার ছিল, সেটা লুকটা দেখার পর আরো বেড়ে গেল, মানে আরো চলে গেল। তো ফলে ওই আমাদের ওই ওয়ার্কশপটা খুব সাহায্য করেছে, রিহার্সালটা। আর রিহার্সাল করে কাজ করতে আমার সবসময় ভালো লাগে। আমি তো শুরু করেছিলাম নাটক, মঞ্চে যখন দাঁড়াই তখন তো সমস্তটা আমি জানি কি করব, কোথায় আলোটা কখন এসে পড়বে, কখন মিউজিকটা বাজতে শুরু করবে, কখন আমার সহ অভিনেতা আমার গালে থাপ্পড়টা মারবে। তারপরে কিছু ইম্প্রোভাইজেশন তো হয়, সিনেমাতেও হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তো অত সময় থাকে না পরিচালকদের। আমরা ফ্লোরে গিয়ে সমস্তটা করি, এবং এখন যা কম সময়ে শুটিং হয় তাতে করে ফ্লোরে গিয়ে খুব শক্ত হয়ে যায়। তখন আমাদের ওই পেশাদারিত্ব দিয়ে উতরে দিতে হয় বিষয়টা, এতদিনকার অভিজ্ঞতা দিয়ে সেইভাবে মাল দাঁড় যেন তেন প্রকার না, এবং যে যার মতো নিজে হোমওয়ার্ক করে আর কি বাড়িতে স্ক্রিপ্টটা পেয়ে যাওয়ার পরে। তারপরে ওখানে গিয়ে একটা সামান্য আলোচনা এবং তারপরে শুটিং করতে হয়। এক্ষেত্রে সেটা করতে হয়, এক্ষেত্রে ওটা করতে হলে আমি পারতাম না এটা করতে, আমি রিস্কই নিতাম না এই চরিত্রটা করা। তো ফলে তথাগত যে প্রসেস, সেটা আমাকে খুবই সাহায্য করেছে। আচ্ছা, এবার হচ্ছে পারিয়া শব্দটার সাথে মানে তথাকথিতভাবে মানুষ তো খুব একটা ওয়াকিবহাল নয়, খুব পরিচিত নয়। আমি পরিচিত ছিলাম না। হ্যাঁ, এইখানেই আমার প্রশ্নটা। পারিয়া শব্দের অর্থ হচ্ছে ব্রাত্য বা অস্পৃশ্য, যাকে আমরা বলছি। মূলত দক্ষিণ ভারত থেকে শব্দটার উৎপত্তি, এবং যারা ওখানে সেরিমোনিয়াল বাদ্যযন্ত্র বাজাতেন, চামড়ার বাদ্য বাজাতেন, তাদেরকে বলা হতো পারিয়া। এবং সেই আমরা যখন পারিয়া ট্রিভিয়া পড়েছি, সেখানেও আমরা পেয়েছি উল্লেখ যে সেখান থেকে ওই আস্তে আস্তে এত 4500 বছর ধরে মানুষের সঙ্গে যারা রয়েছে, আজ তাদেরকে পারিয়া বলে পরিচিতি দেওয়া হয়, আমাদের যারা স্ট্রিট ডগ রয়েছে বা যাই রয়েছে। তো তুমি যখন পারিয়া শব্দটা শুনলে বা তোমার কাছে যখন এক্সপ্লেন করা হলো এই শব্দের অর্থটা, তোমার কাছে প্রথম কি দৃশ্য মানে চোখের সামনে ভেসে উঠেছিল, বা কি তোমায় হিট করেছিল প্রথম মাথায়?
আমার মনে হচ্ছিল প্রথমেই যেটা মনে হচ্ছিল যে এটা খুব ভালো একটা কাজ হতে চলেছে। তার কারণ তথাগত তো নিজে খুব পরিষ্কার নিজের ভাবনা চিন্তা সম্পর্কে, এবং যেহেতু ও নিজে একজন অ্যানিমেল লাভার, সেই জন্য আমার মনে হয়েছিল যে এই বিষয়ের উপরে কাজটা ওর থেকে ভালো এই মুহূর্তে বাংলায় আর কেউ করতে পারবে না, সেটা আমার মনে হয়েছিল প্রাথমিক যখন কনসেপ্ট, নাম এবং ভাবনাটা শুনি। এবং ও তো দীর্ঘদিন ধরে এই সিনেমার বাইরে, আমি বলছি অ্যানিমেল লাভার হিসেবে ও তো আন্দোলনের সঙ্গে একদম একদম একদম, ফলে ও তো এই পারিয়াদের বা বঞ্চিতদের সাথে অনেকদিন ধরে রয়েছে। আজকেও একটা সিনেমায় সেলুলয়েডের মাধ্যমে একটা ঘটনা বা একটা গল্প, একটা মেসেজ তুলে ধরছে, কিন্তু এই কাজটার সঙ্গে তো ব্যক্তিগতভাবে বহু বছর রক্তে মাংসে জড়িয়ে আছে, ও ঘাম ঝরিয়েছে ছোট থেকে জড়িয়ে দিনের পর দিন। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল ওর থেকে ভালো আর কেউ করতে পারবে না এই ছবিটা, এবং সেটা প্রমাণ হয়েছে। ছবিটা করতে গিয়ে আমি বুঝতে পেরেছি সত্যি। এবার আরেকটা জিনিস আমি বারবার বলছি, সেটা হচ্ছে একটা জিনিস আমি শুটিং করার সময় একটা জিনিস দেখে খুবই অবাক এবং খুবই অভিভূত হয়েছি, সেটা হচ্ছে ও প্রত্যেকটা, এই ছবিতে তো অনেক কুকুর অভিনয় করেছে, তারা না করলে ছবিটা হতো না। আমার বদলে অন্য কেউ করতে পারতো, বিক্রমের বদলে অন্য কেউ করতে পারতো, কিন্তু কুকুরদের কোনো বদলি ছিল শুটিংয়ের সময়। সাধারণত আমরা দেখেছি, আমার অভিজ্ঞতা বলে, পশুদের যখন কোনো কাজে ব্যবহার করা হয় শুটিংয়ে, পারমিশন নিয়েই করা হয়। তাদের কাজটা হয়ে গেলে তাদের না লাথি মেরে সরিয়ে দেওয়া হয়, যেহেতু তারা মুখে বলতে পারে না কথা। হ্যাঁ, কিন্তু তথাগতর এই ছবিতে প্রত্যেকটা কুকুরকে নায়কের মতো ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, হিরোর মতো ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, একজন অ্যাক্টরের মতো ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। বিক্রমকে যতটা সুবিধা দেওয়া হয়েছে তার চেয়ে বেশি এই ছবিতে যারা যে কুকুররা অভিনয় করেছে তাদের যত্ন করা হয়েছে। এইটা দেখে আমার খুব ভালো লেগেছে। এটি তো হওয়া উচিত। আমি আমার তথাদার সাথে যখন এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আমি জানতে পারি যে প্রত্যেকটা, তুমি যেরকম বললে যে প্রত্যেকটা পশুকে, প্রত্যেকটা কুকুরকে সেরকম ভাবে মান্যতা দিয়ে তাদের সসম্মানে কাজ করা, তখন খিদে পেতে পারে, একদম ওর একটা ধারণা আছে কোনো রকম ক্রুয়েলটির কোনো, মানুষের যে সময় খিদে পায় তাদের তো সবসময় খিদে নাও পেতে পারে, একদম সেটা তথা খুব ভালো করে জানে। ওর বাড়িতে অনেক পোষ্য আছে বহু বছর ধরে, ও ঠিক সেই সময় তাদের জন্য ব্রেক দিত, সেই সময় আমাদের মানুষদের শট নিয়ে নিত, ওদের খাইয়ে দেওয়া হতো, ওদের ঠিক জায়গায় রাখা হতো, ওদের যাতে গরম না লাগে সেই ব্যবস্থা করা হতো, কারণ ওরা তো সবচেয়ে মূল স্তম্ভ এই ছবি। একদম, এইটা আমার কাছে একটা দারুণ দারুণ লেগেছে। এইটা আমার কাছে একটা প্রাপ্তি এই ছবিটা। এবার তুমি যখন এতদিন ধরে মঞ্চে বলো, পর্দায় বলো, তুমি অভিনয় করতে মানুষজনদের সাথে, আবার এই বিষয়টাতেই ঘুরে আসছি, ওদের সাথে যখন তুমি কাজ করলে, ওদের সম্পর্কে তোমার তো একটা ছবি তৈরি হয়েছে। সেই ছবিটা যদি তোমাকে বলা হয় যে তুমি তাদেরকে কিভাবে প্রকাশ করবে, সেই ছবিটা পুরোটা টেকনিক্যালি করতে হবে। হ্যাঁ, কুকুরদের পক্ষে তো অভিনয় করা সত্যি সম্ভব না একদম। এখানে পরিচালক যদি টেকনিক্যালি সাউন্ড হয়, ডিওপি যদি হয়, তাহলে তাদের দিয়ে করিয়ে নিতে হবে। হ্যাঁ, সেটা করিয়ে নিয়েছে, সেটা ডিরেক্টরের মুন্সিয়ানা। হ্যাঁ, একটা কুকুরকে দিয়ে কিভাবে, ঠিক একটা ছোট বাচ্চা, সেও তো অবুঝ হয়, একটা কুকুরের মতোই একদম। আমরা পড়েছি যে কুকুরের বয়স একই, একদম তাকে দিয়ে যেভাবে অভিনয় করানোটা একটা পরিচালকের মুন্সিয়ানা। ঠিক তেমনই তুমি যদি কখনো কুশল চক্রবর্তীর সঙ্গে কথা বলো, তুমি জানবে কিভাবে সোনার কেলে আমাকে দিয়ে অভিনয় করিয়েছিলেন, একদম, এবং কিভাবে ডাবিং করিয়েছিলেন। তখনকার দিন ডাবিং করা খুব শক্ত ছিল। হ্যাঁ, এবং সত্যজিৎ বাবু ওকে বলেছিলেন ডাবিং এর সময় যে কুশল, আমি যেটা বলছি আমারটা শুনে তুমি বলে দাও। সামনে কোনো স্ক্রিনে চালানো হয়নি, কারণ ও বুঝতেই পারবে না। একটা 4 বছরের বাচ্চা বুঝবে কি করে লিপ-সিং করতে হবে। উনি দেখছিলেন মানে স্ক্রিনে ছবিটা, এবং উনি এমন হিসেব করে কথাগুলো, তার সংলাপগুলো আগে বলছিলেন যাতে কুশল তারপরে শুনেই যদি বলে সেটা সিঙ্ক হয়ে যাবে। এই মুন্সিয়ানার সাথে সেই ব্যালেন্সটা মেইনটেইন ডাবিং করানো হয়েছিল। তো ফলে সেখানে সমস্তটি পরিচালক করিয়ে নিয়েছে ওদের দিয়ে। আচ্ছা, এবার তোমার চরিত্র, তুমি বলেছো তোমার চরিত্র সম্পর্কে তুমি এই মুহূর্তে কোনো খোলাসা করতে চাইছো না, মজাটা থাকবে না, কিন্তু তুমি আমায় বলো যে তোমার চরিত্র, তুমি মানে তুমি যেরকম অভিনয় করে আসছো, আমাদের দর্শকদের মধ্যে তো তোমার সম্পর্কে একটা আলাদা রকমের ছবি তৈরি হয়ে রয়েছে, যে এই মানুষটা আসলেই আমরা একটু মজা পাবো, বা এই মানুষটা আসলেই আমরা হেসে উঠবো। সমস্ত ছবির ক্ষেত্রে হয়েছে, কিছু কিছু ছবিতে তুমি আবার ভিন্ন চরিত্রে অভিনয় করেছো, সেটা আমরা যারা জানি, দেখেছি, তারা জানি। তো এই পার্টিকুলার এই চরিত্রটাতে তোমার জন্য কোনো ক্ষেত্রে কি ওই জায়গাটা আসছিল, মানে এক্সপেকটেশনস কি ছিল? আমি ফাইনাল ছবিটা বেরোনোর পরে কি হবে ওটা নিয়ে ভাবি না। আমি বলছি হ্যাঁ, সেটা তো অবশ্যই আছে, ভাবার কাজই নয়। আমি মনে করি যে আমি আমার ডিরেক্টরকে স্যাটিসফাই করতে পারছি না, ব্যাস এইটুকুই আমার। তারপর দর্শকের ভালো লাগলে প্রাপ্তি, দর্শকের ভালো না লাগলে আমার কিছু করার নেই। আমার মূল কাজ হচ্ছে আমার ডিরেক্টরকে স্যাটিসফাই করা, বুঝতে পারলে? দর্শক পরে, তারপর দর্শকের যদি ভালো লাগে সেটা আমার কাছে উপরই পাওয়া, বুঝলে? আর আমার মনে হয় দর্শক এখন অনেকটা অ্যাডভান্সড।
আজকে যারা দর্শক তাদের হাতে, আমিও তো একজন দর্শক, আমার হাতে একটা মোবাইল আছে বা বাড়িতে একটা স্মার্ট টিভি আছে, যেখানে আমি সারা বিশ্বের যে কোনো ছবি, যে কোনো অভিনয়ের প্যাটার্ন দেখে ফেলতে পারি এখন। ফলে দর্শকের মানসিকতা এখন অনেক উন্নত, বুঝলে? সেই জন্য দর্শক আমার মনে হয় অ্যাক্টিং দেখে, সেই অ্যাক্টিং যদি হাসায় তারা হাসে, সেই অ্যাক্টিং যদি কাঁদায় তারা কাঁদবে, সেই অ্যাক্টিং যদি রাগিয়ে দেয় তারা রাগবে। হ্যাঁ, এখন আর ওরকম কোনো বায়াসনেস নেই দর্শকের মধ্যে, যেটা আজ থেকে 20-25 বছর আগেও ছিল। যে কারণে হারবার্টের মতো একটা চরিত্র যখন সুভাষিস মুখার্জিকে কাস্ট করা হয়েছিল, খুবই সমাদর পেয়েছিল ছবিটা, কিন্তু দর্শক কিন্তু মেনে নিতে পারে, অ্যাকসেপ্ট করেনি তারা। তার কারণ দর্শকের দেখাশোনা তখন অনেক কম ছিল। আজকের দিনের দর্শক অনেক বেশি ইনফরমেটিভ, অনেক বেশি জানে, অনেক বেশি প্রস্তুত অ্যাক্টরকে যে কোনো চরিত্রে দেখতে। ফলে আমার মনে হয় দর্শকদের কোনো জার্ক হবে না, তারা বেশ মজাই পাবে যে ফর আ চেঞ্জ আমাকে একটা অন্যরকম চরিত্রে দেখতে তাদের ভালোই লাগে। এবার আমি খারাপ করলে তাদের খারাপ লাগবে, এবার সেটা অন্য কথা। কিন্তু আমি মানে মজার চরিত্রের বাইরে বা সিরিয়াস কমেডি চরিত্রের বাইরে একটা অভিনয় করছি বলে তারা খুব জার্ক হয় বা তাদের পছন্দ হবে না, এটা আমি বিশ্বাস করি না। আজকের দিনে দর্শক অনেক উন্নত মানসিকতা। মানে সেই আবার ওই ঘুরে ফিরে একটাই কথা, বিশ্বাসযোগ্যতাটা কতটা হচ্ছে একটা চরিত্র। আমি একটা কমেডি চরিত্র তো ফেল করতে পারি যদি আমি বিশ্বাসযোগ্য ভাবে না করতে পারি। ধর আমি কমেডি চরিত্র খুবই বিখ্যাত, এবার আমি একটা কমেডি চরিত্র মন দিয়ে করলাম না, হ্যাঁ, সেটা বিশ্বাসযোগ্য হবে না, দর্শক ছুড়ে ফেলে দেবে। আবার একটা কথাকথিত যদি নেগেটিভ চরিত্রই বলি, অ্যান্টাগনিস্টের চরিত্রই বলি, সেটা যদি আমি বিশ্বাসযোগ্যভাবে করতে পারি, ডেফিনেটলি দর্শকদের কানেক্ট করবেই, কানেক্ট করতে বাধ্য। যে কোনো সৎ কাজ, যে কোনো মন দিয়ে করা কাজ দর্শকদের কানেক্ট করবে, এটা সারস্বত, যুগে যুগে এটা হয়ে আসছে, এক্ষেত্রে হবে বলে আমার ধারণা। আচ্ছা, এবার সবশেষে আমি ছবিটা তো অনেক অনেক রকমের রেসপন্স, পজিটিভ নেগেটিভ রেসপন্স, সেটা পরে হবে, পরবর্তী বিষয়। তুমি এই ছবিটার পর অনেক কিছু তো মানুষ গেইন করে, তোমার এই ছবিটা করার পর কি তুমি মানে তোমার পেয়েছো তুমি অভিনেতা হিসাবে? এবং একটা অন্যরকম চরিত্র পেলাম, যে ধরনের চরিত্র চট করে পাওয়া যায় না, সেটা একটা বড় প্রাপ্তি। তথাগতর মতো একজন পরিচালককে পেলাম, এত ফোকাসড, এত ঠান্ডা, অ্যাক্টরকে প্যাম্পার করে ফ্লোরে রীতিমতো, কোনোদিন কোনো চাপ নিতে দেয় না অভিনেতাকে। আমরা কোনোদিন কোনো চাপই অনুভব করিনি ছবিটা করতে। কোনো ওর সেটটা একটা শান্ত সেট থাকে, কোনো হই হুল্লোড় হয় না। যারা টেকনিশিয়ান কাজ করে তারাও এত আস্তে আস্তে কথা বলে, এত আস্তে আস্তে আলো হচ্ছে। ধরো নানান জায়গায় আমাদের দেখি আলো ভরসা প্রচুর কাজ হচ্ছে, একদম তখন যে আর্টিস্টরা রিহার্সাল করছে সেদিকে কারো মাথা থাকে না, এবং অভিনয়ের জন্য সবচেয়ে কম সময়টা দেওয়া হয়। একটা লাইট কারেকশনের জন্য 10 মিনিট দেওয়া যায়, অভিনয়ের জন্য দেওয়া যায় না। এক্ষেত্রে তথাগত সেটা করে না, যেহেতু হয়তো নিজে একজন অভিনেতা বলি, যেটা কৌশিক গাঙ্গুলির ক্ষেত্রে আমি দেখেছি, অ্যাক্টরকে খুব সম্মান করেন। তো ওই এরকম আরেকজন অভিনেতা, আরেকজন পরিচালক পাওয়া গেল যিনি অ্যাক্টরকে সম্মান করেন, যে সম্মানটা পেয়েছি আমি ফ্লোরে। আর শ্রীলেখাদির মতো এক বর্ষিয়ান অভিনেত্রী যাকে এত পছন্দ করি আমি এতকাল, তার সঙ্গে অভিনয় করা গেল। বিক্রম আমার পছন্দের অভিনেতা, তার সাথে অঙ্গনা খুবই দারুণ অভিনেত্রী, তার প্রথম ডেবিউ এটা ফিল্মে, সেই ফিল্মটায় আমি একটা পার্ট হতে পারলাম। রণজয় এত ভালো মিউজিক করেছে, এবং তথার একটা স্বপ্নের প্রজেক্ট। তথা তো কোনোদিন দর্শকের কি ভালো লাগবে সেটা ভেবে ছবি করেনি, অবশ্যই এখন অব্দি করেনি, জানি না ভবিষ্যতেও কি করবে, এখন অব্দি করেনি। সেই সব গুটিকয় পরিচালকদের মধ্যে অন্যতম, যে নিজে কি বলতে চায় দর্শককে সেটা ভেবে ছবি বানায়। হ্যাঁ, দর্শক কি শুনতে চায় ভেবে ছবি বানায় বা কি দেখতে চায়, সেই অনেস্ট একজন পরিচালকের সঙ্গে আমি কাজ করতে পারলাম, এগুলোই আমার প্রাপ্তি। আচ্ছা, পথ চলতে চলতে এগুলোই আমার প্রাপ্তি। আর সবশেষে তোমার যদি এই ব্রাত্য যারা বা পারিয়া যারা এখন এই মুহূর্তে রয়েছে, মানে সবসময় তো পশুদের ক্ষেত্রে হয় না, মানুষের ক্ষেত্রেও তো অসংখ্য, মানে আমরা মানসিকতা দেখি, আসল কথা বুঝলি, মানসিকতা যতদিন না বদলাচ্ছে মানুষের, ততদিন কিছু বদলানো যাবে না। তো আমার ধারণা, যদি এই ছবিটা, আমি কথার কথা বলছি, যদি 100 জন একটা হলে বসে দেখে, তার মধ্যে যদি 2টো মানুষের মনেও কখনো মনে হয় যে না, এতদিন যেটা করেছি সেটা আর করবো না, সেটুকুই প্রাপ্তি আমাদের। আমরা কোনোদিন এক্সপেক্ট করবো না যে 100% লোক কাল থেকে বদলে যাবে এবং কুকুরদের ভীষণ ভালোবাসতে শুরু করবে। কুকুরদের প্রতি সারা দেশব্যাপী যে অত্যাচার প্রত্যেকদিন হয়ে চলেছে পথ কুকুরদের প্রতি,
সেটা বন্ধ হয়ে যাবে, এরকম কোনো ইউটোপিয়ান ভাবনা আমরা ভাবছি না। কিন্তু যদি একজন মানুষও এর দ্বারা প্রভাবিত হয়, সেটাই আমাদের কাছে বড় লাভ। এবং ছবি তো থেকে যাবে, ছবি তো আজকে শুরু হয়ে আজকে শেষ হয়ে যাবে, ফলে পারিয়া থেকে গেল, পারিয়া দীর্ঘ সময় জুড়ে থাকবে, বিভিন্ন সময় পারিয়া প্রভাবিত করতে থাকবে মানুষকে। আর একটু বেটার পৃথিবী আমরা কি করে দিতে পারি পথ কুকুরদের, পারিয়াদের, সেইভাবে যদি মানে ইন্সপায়ার করতে পারে মানুষকে, সেটুকুই আমাদের প্রাপ্তি ছবি থেকে, আর কিছু। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। মানে আমাদের তোমার সময়ের বিষয়টা মাথায় রেখেই আমরা জিনিসটাকে এতটা কম্প্যাক্ট করলাম। বেশি কথা না বলাই ভালো। এবং ছবিটা বেরোচ্ছে, ছবিটা রিলিজ করছে 9 ফেব্রুয়ারি। আমাদের অনুরোধ, আমাদের থেকে অনুরোধ, আর যারা ছবিটা এত কষ্ট করে বানিয়েছে, যাদের জন্য বানিয়েছে, তাদের কাছে অনুরোধ, তাদের তরফ থেকে অনুরোধ যে আপনারা অবশ্যই আসুন হলে, ছবিটা দেখুন। আর অমরিশ দা, একটু তোমার হাতটা দাও। থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাদের এই শোতে আসলে, আড্ডায় পারিয়া, আমাদের চ্যানেলের নাম দি হাংরি লেন্স। তুমি আমাদের লেন্সের পাশে থাকুন আপনারা। ওনারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছেন, খুবই শক্তই হবে কাজ চালিয়ে যাওয়া। আমরা যারা এই জগতে কাজ করি, আমরা ইন্ডিপেন্ডেন্ট কাজ করার সাহস দেখাতে পারি না, আমরা একটা ছাতার তলাতেই কাজ করি, সেটা অনেক সিকিউর। তো এরকম মানুষ ওদের মতো যারা ইন্ডিপেন্ডেন্টলি কোনো সমস্ত ছাতার বাইরে গিয়ে, আসলে কি বলুন তো, ছাতার তলায় থেকে কোনো খবর করলে বা কোনো কন্টেন্ট তৈরি করলে না প্রভাবিত হতে হবে। সেই ছাতাটা কি চাইছে তার মতো করে কাজ করতে হয়, অনেস্টির কোথাও অভাব হয়। তো ওরা যে অনেস্টলি একটা কাজ একটা ছাতার বাইরে বেরিয়ে ইন্ডিপেন্ডেন্টলি করছে, সেটা সম্ভব হয়েছে আজকে যুগ বলে, ইন্টারনেটের এই প্রচার এবং প্রসারের ফলেই সম্ভব হয়েছে। এটা এনরিচড হবে আরো বেশি মানুষ সাহস পাবে যদি আপনারা ওদের পাশে দাঁড়ান, ওদের আরো বেশি করে সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন ওদের ভিডিও, তাহলে ওরা আরো বেশি রিচ ওদের পৌঁছবে। এবং ওদের মতো আরো অনেক হাংরি লেন্স ছড়িয়ে রয়েছে চারিদিকে, ঠিক যেমন আরো অনেক তথাগত মুখার্জি ছড়িয়ে রয়েছে আমাদের চারপাশে, যারা নিজের মতো করে কিছু কথা বলার সাহস দেখাতে তৈরি, কিন্তু তারা সাহস পাচ্ছেন এগিয়ে আসার। ঠিক আপনারা যদি পারিয়া হল ভরিয়ে দেখেন, অন্তত প্রথম সপ্তাহে যদি আপনারা হলটা ভরিয়ে দিতে পারেন, তাহলে পারিয়া কিন্তু থেকে যাবে হলে। এবং তাহলে তথাগতর মতো আরো অনেক তথাগত রয়েছে, আমি জানি, আমি তাদের চিনি, যারা অন্যরকম ভাবে কথা বলতে ভালোবাসে। আপনারা যারা অন্যরকম বাংলা ছবি দেখতে চান, তাদের জন্য তারা প্রস্তুত, সমস্ত রেডি। তারা ঝাঁপিয়ে পড়ার সাহসটা পারবে শুধুমাত্র আপনারা যদি পারিয়াকে সফল করে দেন। পারিয়ার সাফল্য শুধু তথাগত বা আমাদের সাফল্য নয়, এরকম আরো হাজার তথাগত আছে যারা এরকম অনেক রকম পারিয়া বানাতে রেডি হয়ে রয়েছে। তারা পুরো শান দিয়ে তলোয়ারের রেডি, শুধু আপনারা তাদের পাশে থাকুন। পারিয়ার পাশে থাকা মানে তাদের পাশে থাকা, ঠিক যেমন হাংরি লেন্সের পাশে থাকা মানে লক্ষ লক্ষ যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, যারা ইন্ডিপেন্ডেন্টলি অন্যরকম ভাবে কথা বলার, অন্য স্বর খোঁজার চেষ্টা করছেন, তাদের পাশে থাকতে হবে আমাদের। আমার ধারণা আপনারা থাকবেন, আপনারা আছেন বলেই ওরা চালিয়ে যেতে পারছে, এটা করতে পারছে। আরো বেশি করে থাকতে হবে, আরো বেশি করে বন্ধু বান্ধবদের জানান এদের কথা, তাহলে আমার মনে হয় পৃথিবীটা আরেকটু সুন্দর হতে পারে। অসংখ্য ধন্যবাদ অমরিশ দা। আজকের মতো এখানেই আমাদের এই ভিডিও শেষ। আড্ডায় টিম পারিয়ার থেকে আমাদের অমরিশ দা ছিল। তো তোমাদেরকে অমরিশ দা যেরকম বললো, পাশে থাকো, দেখো এবং হল ভরিয়ে দাও পারিয়া প্রথম দিন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।